সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি দীপা চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। এখন এই যে ঝড় বৃষ্টির দিন চলে এলো, প্রত্যেকটা দিনই ঝড় বৃষ্টি হতেই থাকবে। রাত নেই, দুপুর নেই, বিকেল নেই, কদিন পর থেকে এমন শুরু হবে সে কথা ভাবলে আমার এখন থেকে ভয় লাগছে। আমার বরকে বলেছিলাম, এর আগেই বললাম যে তুমি একটু জানালার পাল্লাগুলো লাগিয়ে দাও না। আসলে সত্যি কথা বলতে চাকরিজীবী মানুষরা কিন্তু অন্য জায়গায় যে খেটে খাবে সেটা কিন্তু হয় না, তাদের তো সময়ই পাওয়া যায় না। আমার বরের ইচ্ছা থাকলেও সময় নেই। আমাদের যথেষ্ট জমি জমা যাই হোক আছে, কিন্তু সেটাতে খাটবে কে পরবর্তীকালে? এখন তো আমার শ্বশুর আছে, সবাই আছে, যেহেতু সবাই হাতে নাতে করে দিচ্ছে, কিন্তু যখন যার যার মতো হয়ে যাবে তখন কে কিভাবে কি করবে? তো আমাদের সেই অনুযায়ী আর কি চলা। হয়তো বলতে পারো যে এত বছর কি করেছো, এত বছর কি হয়েছে না হয়েছে সে না হয় বাদই দিলাম। তো যাই হোক, এখন মানে এই ঘরবাড়ি করায় বুঝতেই পারছো, একটা ঘরবাড়ি করা তো আর চারটিখানি কথা নয়। তো তার পেছনে আমাদের অনেকটা চলে গেছে। প্রতি মাসে এখন যে টাকাটা আয় করে তার কিন্তু 3 ভাগ এখন চলে যায় দোকানদারের কাছে। তো বন্ধুরা, কালকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য সকাল থেকে আজকে কাজ সারতেই মানে কি বলবো, আমার অবস্থাটা কাহিল হয়ে গেছে। তারপরেও তোমার অনেক কাজ বাকি আছে। আর বলেছিলাম না, জামা কাপড় এত পড়ে আছে, হয়তো বারবার জামা কাপড়ের কথা বলি, কিন্তু এত পরিমাণে জামা কাপড় জমে গেছে। আসলে কি হয়েছে, ওর বাবা জামা কাপড় ধরো, ছেলেদের জামা কাপড় রাখার তো ছিঁড়ি কীরকম সেটা জানোই। সব ছেলেদেরকে বলছি না, কিছু কিছু ছেলেদের, যার মধ্যে আমার বড় পড়ে, একদম বিচ্ছিরিভাবে রাখে। তো সেইগুলোকে আমি সব নিয়ে এসে বের করে ফেলে দিয়েছি গামলার মধ্যে। তো হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, যার জন্য আমি আর ধুতে পারিনি। কালকে তবুও যে কতগুলো ধুয়েছি, সেগুলো ভাঁজ করতে বাকি আছে, পরে তখন ভাঁজ করব। আর ফোনটা বেশি চালাতে পারছি না, কেন জানো? ফ্ল্যাশ দিতে পারছি না, কারণ কারেন্ট নেই। কালকে বাবুটা রেখে দাও, কালকে কি বলবো, সন্ধ্যার পর থেকে যখন থেকে ঝড়ের হাওয়া যেটা শুরু হয়েছে, আর কারেন্ট নেই। তার ফলে দেখো আমাদের ফ্রিজে যে মাছটা ছিল কি অবস্থা হয়েছে দেখো। ফ্রিজের মধ্যে ছিল পনির, ছিল অল্প কিছু, বেশিরভাগটা রান্না হয়ে গেছিলো, অল্প কিছু পনির ছিল, সেটাও নষ্ট হয়ে যাবে বলে বের করে ফেলেছি। এখানে দেখো বড় মাছ কিছুটা রয়েছে, কিছুটা খাওয়া হয়েছিল, কিছুটা রয়েছে, শাশুড়িদের দেওয়া হয়েছিল। এখানে দেখো মাছের ডিম, নষ্ট হয়ে যাবে সবই। আর এইখানে দেখো মাছ রয়েছে। তো এতগুলো মাছ আমাকে কি করব, রান্না করতে হবে, কিছু করার নেই। পনিরটাকেও রান্না করতে হবে একসাথে। পনির মাছ রান্না করবো মানে একটু সময় লাগবে আমার। কালকে রাত থেকে ভীষণ পরিমাণে জ্বর, তো সকালবেলা উঠে আর কি ওষুধ খাই দিলাম। এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। ওর ভীষণ পরিমাণে জ্বর, কারেন্ট নেই বলে আমাদের জলের এত সমস্যা হচ্ছে যে ঘর বাড়ি একদম মুছতেও পারছি না। যে সকাল সকাল উঠে, এই বাবু, সকাল থেকে উঠে আমি কাজবাজ ছাড়ছিলাম, ওর বাবা একটু টুকিটাকি সত্যি কথা বলতে থালা বাসন কয়েকটা মেজে দিয়ে গেছে, যেহেতু আমি এই ঘর দৌড় সমস্ত ঝাটফাট দিয়ে এখানে যেটা পড়েছিল। রাত থেকে যখন ছেলের শরীর খারাপ, তখন আমাদের ঘুমেরও 12টা বেজে গেছে। দুদিন থেকে মেলায় যেহেতু যায়, সেখানে পাঁপড় ভাজা খায়, বাড়িতেও পাঁপড় ভাজা হয়েছিল, আমাদেরকে একটাও ছুতেও দেয় না, নিজেই খাবে, পাঁপড়ের প্যাকেটটা নিয়ে বসে পড়ে। তো এই করে করে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়েছে। কালকে রাত্রিবেলা ওই ঝড়ের পরে লুচি আর করেছিলাম ছোলার ডাল, আর করেছিলাম পকোড়া। তো পকোড়া তো খায়নি, লুচি ছোলার ডাল খেয়েছিল, তাতে আরও অতিরিক্ত গ্যাস হয়ে এমন হয়েছে কি বলবো আর। তো এখন কেমন আছো বাবু, তুমি কেমন আছো এখন? একটু ভালো আছে। এত পরিমাণে গাটা গরম ছিল, ওরা পুরো দাউ দাউ করছে। সকালবেলা উঠে ওকে খালি পেটে যে গ্যাসের ওষুধটা আছে, ট্যাবলেট খাওয়াই, এখন বড় হয়ে গেছে এখন, তো সেই ট্যাবলেটটা দিলাম। দেওয়ার পরে জ্বরের ট্যাবলেটটা দিয়ে কান্না করছে, খাচ্ছে। তো সেই খেয়ে দিয়ে এখন গাটা ঠান্ডা আছে, একটু ঘেমে জ্বরটা একটু ছেড়েছে। ওর বাবাও ওষুধ আনতে গেছে, ওর বাবাও আসবে কখন জানি না। আমার ফোনেও সেরকম একটা চার্জ নেই, তো ওই নিয়ে একটা টেনশন হচ্ছে যে ভিডিওও তো করতে পারবো না। তো যাই হোক, দেখা যাক। ভেবেছিলাম ওর বাবার কাছে ফোনটা পাঠিয়ে দেবো, কিন্তু ওর বাবা যাবে আসবে, তো ভাবলাম থাক, ছাড়ো, যতটুকু টাইম দেখানো যায় দেখাবো, তারপরে যদি কারেন্ট আসে ভালো, না হলে কি করবো আর, অফ করে দিতে হবে ফোনটা। তো চলো রান্নাঘরে যাব।
তো হ্যাঁ, আমার এই পটিমারা যে স্ট্যান্ডটা ছিল সেই স্ট্যান্ডটাও পরশুদিন ভেঙে গেছে। তার ফলে ভিডিও করার বহুত সমস্যা হচ্ছে। যেমনই ছিল ল্যাংড়া খোড়া যাই ছিল, কিন্তু ফোনটা তো রাখা যেত, সেটাও রাখা হচ্ছে না। সমস্যা সমস্যা। স্ট্যান্ড একটা ভালো কিনতে হবে করে এত জিনিস কিনে ফেলছি, স্ট্যান্ড একটা মনেও থাকছে না কিনতে, যে অনলাইনে অর্ডার দেবো। স্ট্যান্ডের জন্য যে কীরকম কী রেটের কী আছে, মাঝখান থেকে শাড়ি গয়নাগাটি দেখে বেরিয়ে চলে আসছি, স্ট্যান্ডের কথাই ভুলে যাচ্ছি। কার কার এরকম হয় বলো তো? ওদের একটু নুন হলুদ দিয়ে দিই সবগুলো, তো যতটা সম্ভব জল ঝরিয়ে রেখেছি, ফ্রিজে ছিল তো। কি হয়েছে? লিখতে নেই বাবা, না বেশি করে একটু নুন দিয়ে দিই। এটা অনেকগুলোই মাছ, কিন্তু এটা তো অল্পের ওপর দিয়ে সারবো। কিন্তু যেদিন ফ্রিজ কি বলবো কারেন্ট থাকে না বা ফ্রিজ নষ্ট হয়ে যায়, সেদিন মনে হয় এক গাদা গাদা রান্না করতে হয়। আমাদের এই গ্রামের দিকে এই কারেন্ট যাওয়া আসা, আর কারেন্ট চলে গেলে আমাদের তো আর শুধু ওই কারেন্ট চলে যাওয়া মানে লাইট চলে গেল সেটা তো সমস্যা তো আছেই আছে, তার সাথে জলের সমস্যা। যার জন্য আমি ঘরটা মুছতে পারিনি। জলকে এই দেখো, এই যে বাটিগুলো দেখছো, এতে করে আমি জমিয়ে রেখে দিয়েছি কিছুটা ট্যাঙ্কিতে। হুট করে কখন শেষ হয়ে গেলে আমি তখন কি করব? কোথায় ছুটবো? আমাদের টিউবওয়েলও নেই। বাবুকে দেখো কলা দিয়ে দুটো মুড়ি দিয়েছি, এই দেখো মুড়ি, দুটো মুড়ি মানে সেই এক মুঠোও না, তো সেটা দিয়ে একটু করে কলা দিয়ে খাচ্ছে। এটা খেলে আশা করি গ্যাস অত হবে না, খেতেই তো চায় না। এদিকে দেখো পনিরটাকে ভেজে রেখে দিয়েছি, ওখানে দুধ গরম করে রেখে দিয়েছি। এই যে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নেব। মাছটাকে ভাজা হচ্ছে, আর এখানে কিন্তু এই যে মাছের যে ডিমটা ছিল সেটা বড়া করব বলে এতে কিন্তু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়েছি, নুন হলুদ। বড় করে একটা বড়া ভেজে ফেলি, এটাকে হাফ করে নেব। হ্যাঁ, যেটা আয় করে তার 3 ভাগ কিন্তু চলে যায় দোকানদারের কাছে। আমাদের কিন্তু অনেক জায়গায় বাকি করা রয়েছে। একসাথে ঘর তোলা থেকে শুরু করে ঘরের পেছনে কত ইট বালি সিমেন্ট, যখন যেটা প্রয়োজন তখন সেটা হ্যালো করেছে, চলে এসেছে, কিন্তু তার টাকা তো দিতে হয়েছে না। টাকাটাই তো মেইন, টাকা ছাড়া কোনো জিনিস পাওয়া যায় না। তবুও দোকান থেকে রং আনা হয়েছে, রঙের এক দোকান থেকে কিছুটা বাকি দিয়ে দিয়েছে, আর একটা যে দোকান তার থেকে টাকা দিয়েই রং আনতে হয়েছে। তো এরকম করে আমার শাশুড়ি মায়ের কাছ থেকেও কিছু টাকা নেওয়া হয়েছিল, সেটা হয়তো আমার বর শোধ করে দিয়েছে বা কি দেবে। যদি দিয়ে থাকে তাহলে মিটেই গেল, আর যদি না দিয়ে থাকে সেটা দিয়ে দেবে আশা করি। ও বাকি রাখবে না, যেহেতু ও বলেছিল যে ওপরের ঘরের মতো করেই করবে এরকম। যাই হোক, আগের কথা এটা, পরের কথা আমি বাদই দিলাম। পরে কি হবে না হবে, কার ভাগ্যে কি আছে। আমার ভাগ্যে আমি জানি, আমার ভাগ্যে যতটুকু আছে ততটুকুই থাকবে। মারামারি কামড়াকামড়ি করে কোনো কিছু পাওয়া যায় না, কোনো কিছু হয়ও না। ভগবান যেটুকু যদি ভাগ্যে দিয়ে থাকে তাহলে পাবো, আর যদি ভাগ্যে না দিয়ে থাকে তাহলে আর সেটা পাবো না। তো সেই চিন্তা আর করছি না, কারণ চিন্তা করে করে আমারই শরীরটা খারাপ। তো এখন না চিন্তা করে খুব ভালো আছি, যা আছে ভাগ্যে তাই হবে, সেই ভেবেই কি বলবো হাসি মুখে চালিয়ে যাচ্ছি। এখনো সত্যি কিছু মনে হয় না। সকাল থেকে খিদে পেয়ে গেছিলো, তাই এক থালা ভাত আর একটু মাছ মাখা নিয়ে বসে পড়েছে। দেখো ছেলের জন্য ভাত নিয়ে এসেছিলাম, মাছ দিয়ে পটল ভাজা একটা দিয়ে কোনো রকমে অল্প কটা ভাত, একটুকুও ভাত খাইনি, শুয়ে আছে। আর এত গরমে, আমরা গরমে থাকতে পারছি না, সেখানে দেখো র্যাক ফ্যাক গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে, একদম ধারে শুয়ে আছে বলে আমি দুটো কোল বালিশ দিয়ে দিলাম। ভাত কটা কি ফেলে দেবো, তো সেজন্য ভাবছি যে আমি খেয়েই নিই। আর ওর শরীর খারাপ হলে ও সারা দিন পড়ে পড়ে ঘুমাবে, সারাটা দিন। মানে কি বলবো, আর ওকে দেখেই বোঝা যায় যে ও ঘুমোচ্ছে কেন। তো যে মানুষ ঘুমায় না সে মানুষ এত ঘুমোচ্ছে কেন। তো প্রচণ্ড পরিমাণে মানে শরীরটা খারাপ করছে।
ভাত মুখে নিতে পারছে না, ভাত মুখে নিলেই ওয়াক তুলছে আর কি। আমরা না যেটা পাই না সেটা নিয়ে আফসোস করে মরি। এটা ভাবি না, কথায় আছে যে ভগবান যা করে ভালোর জন্যই করে। তাহলে হয়তো ভগবান ভালোর জন্যই এসব করছে। হয়তো আগে গিয়ে তুমি এমন কিছু ভালো পেলে, এর থেকে অনেক অনেক বেটার সেটা। এখানে যে 5 ফোড়নটা দেখলে শুকনো খোলা একটু ভেজে নিয়েছি, সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিলাম। ওটা দেবো আমি চাটনি। ঘরের পাশে যে মিষ্টি আমের গাছটা ছিল সেটায় এত হনুমান বসতো যে বাধ্য হয়ে আমার বর, মানে কি বলবো, একটা বলতে গেলে রেগেই যে কতবার তারাই হনুমান, তো রেগে গিয়েই ও যতগুলো আম ছিল কাঁচা আম সব তুলে ছিঁড়ে নিয়ে চলে এসেছে। আসলে হনুমান এত উৎপাত শুরু করেছিল, প্রত্যেক দিন 9টা 10টা এরকম বা তারও বেশি আম খেয়ে নিচ্ছিল। তো কি করবে, সেই রেগেই একদম যা ছিল সব একদম তুলে নিয়ে এসেছে। আমাদের অল্প কিছু রেখেছে, মাদেরকে বেশিরভাগটা দিয়ে দিয়েছে। আমরা আর অতটা রেখে কি করব, ওই চাটনি ফাটনি খাবো। তো আমি ভেবেছিলাম যে একদিন একটা পদ করব, তো সেটা যদি করি তাহলে তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়েই, আচার নয় অন্য কিছু। তো আমি দেখো এখানে পনির করব। পনিরের জন্য কিন্তু একটু পোস্ত বেটে নিলাম, আর এইখানে দেখেছিলে যে একটু আদা, একটু টমেটো, একটু জিরে, সেটাকে একটু বেটে নিলাম। পাশে দেখো ধোয়াধুয়ি চলছে, ওদিকে কিন্তু কড়াইতে রান্না চলছে। আমার প্রায় সবই হয়ে গেছে, শুধুমাত্র পনিরটা বাকি আছে। তো পনিরটা ধীরে ধীরে হচ্ছে, তার মাঝখানে এই যে দেখো আগের দিনের কড়াই, তারপরে বাসন কোসন যা ছিল আগের দিনের বলতে সেটাতে খানিকটা তেল ছিল, কিন্তু সেই তেলটা আর একদম খেতে ইচ্ছে করলো না, কিছু ভাজতেও ইচ্ছে করলো না, সেজন্য সেই তেলটাও আমি কিন্তু ফেলে দিয়েছিলাম। আর কড়াইটা পোড়া পুড়েছে যে এতে আর দ্বিতীয় দিন কোনো পদ করার কোনো উপায় নেই। আর কি হয়েছিল, আমার যে তার জালি যেটা মাজার জন্য সেটা মানে শেষ হয়ে গেছিলো, তো নতুন একটা বের করাতে সেটা দিয়ে মাজছি, এটাই হচ্ছে এর মেন কারণ। তো এটাকে আমাকে প্রায় 10 মিনিটের বেশি ধরে ঘষে 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 মাজতে হয়েছে, তারপরে গিয়ে একটু সুন্দর হয়েছে, একটু দেখার মতো হয়েছে। নাহলে লোকে দেখলে কি বলবে, ছি একদম কড়াইটা যে জঘন্য। আজকে আরো তাড়াহুড়ো করে কাজ করছি জলের জন্য, যে কখন শেষ হয়ে যায়। এক্সট্রা করে যে 3টে বাটি ভরে রেখেছিলাম না, যে জামবাটিগুলো ভরে রেখেছিলাম সেগুলো কিন্তু ভর্তি হয়ে আছে। ওগুলোকে আমি এখন কিছুই করব না, আমি আগে মাজতে যতক্ষণ থাকে জল ততক্ষণ পর্যন্ত দেখবো, তারপরে যা হয় হবে। এই যে দেখো এক এক করে সমস্ত কিছু ধুয়ে নেব, আর এরপরেও কিন্তু আবার সেই কড়াই টড়াই গ্যাস ট্যাসগুলোকেও আমাকে মুছতে হবে। রান্নাটা দেখো আমার হয়েই গেছে, পনিরটা একটু মাখা মাখা করে পনিরটা করেছি। আজ প্রায় 6-7 মাস হতে চললো বাবার বাড়ি থেকে চলে আসা। খুব মন টানে যে একটু যাই, কিন্তু এত দূরে, আর বাচ্চার যে পরীক্ষা হয় সপ্তাহে, তার জন্য কিন্তু সত্যি যেতে পারি না, ইচ্ছে করলেও যেতে পারি না। আমার বর তো না গেলেই ভালো। যখন সে থাকতো ওদিকে, তখন তার ছুটি হলে বাড়ি আসার মন চাইতো। এখন বাড়িতে চলে এসেছে, এখন তো কই বলে না যে চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ এটাই হয়, বুঝলে তো। ফোনটাকে চার্জে বসিয়েছিলাম, কারেন্ট এসছে, তো যাই হয়েছে 75% চার্জ হয়ে রয়েছে, চলে যাবে। যাই হোক, ওর বাবা স্নান করছে, এলে কিন্তু আমরা খাবো একসাথে। চলো ও ফোন টোন দেখুক একটু সময়, তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো আর কি। আর চলো কি রান্না করেছি সেটা তোমাদেরকে একদম দেখিয়েই দেবো খাওয়ার সময়। তো বন্ধুরা চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, এটা হচ্ছে উচ্ছে ভাজা, এটা হচ্ছে মাছের ঝোল। এই মাছের ঝোলটা এরকম লাগছে কালারটা, কারণ আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা রান্না তো, এই জন্য একটু এরকম হয়েছে, এরকম দেখতে হয়েছে। তো এই যে মাছের ঝোল, এটা হচ্ছে চাটনি, আমের চাটনি, আর এই যে এইটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পনির। তো এই হচ্ছে আজকে আমার রান্না বান্না, তোমরা তো আগেই দেখেছো, তবুও তোমাদের একটু বলে দিলাম। এই হচ্ছে রান্না বান্না। তো এই যে বরের থালা রেডি করে দিয়েছি, ও খাবে এখন, ও তো খায়নি, সকালবেলা দেখলেই সেই অল্প কটা ভাত দিয়ে মাছ মাখা দিয়ে খেয়েছিল। তো এই যে রেডি সব, আমারও রেডি হয়ে আছে। বাবুর সে ভাত কটা যে খেয়েছিলাম না, তারপরে না আর খিদে পাইনি আমার।
আর কীরকম একটা আমার নিজের মনে হচ্ছে যে আমি না কোনো স্বাদ বা গন্ধ সেরকম করে কিছু পাচ্ছি না, শুধু লঙ্কার যে ঝালটা না সেটা লাগছে, উচ্ছেদটা খাচ্ছি সেই তেতো ভাবটা লাগছে, কিন্তু অন্য কিছুর যে একটা তরকারির টেস্ট আমি বুঝবো সেটা আমি বুঝতে পারছি না। আর আমার শরীরটা ভীষণ খারাপ করছে, মাথাটা আজ 2-3 দিন হয়ে গেল মাথাটা ঝিমঝিম করছে, মাথার এক সাইডে ব্যথা করছে। আমি বুঝতে পারছি যে মাইগ্রেনের ব্যথা ধীরে ধীরে হচ্ছে, সেটা তীব্রভাবে হচ্ছে না। তীব্রভাবে হলে আমি আর থাকতে পারতাম না। সরস্বতী পুজোর দিন আমার যা হাল হয়েছিল না, সেদিন আমি পুরো হাউমাউ হাউমাউ করে কাঁদছিলাম মাথা যন্ত্রণার চোটে। আমার মাথাটা পুরো যেন ফেটে যাচ্ছিল, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। মাইগ্রেনের যে কি জ্বালা যাদের আছে, আর অধিকাংশ মানুষেরই মাইগ্রেন এখন আছে, বিশেষ করে মেয়েদের, সেটাও জানি। তো যাদের আছে তারা বুঝবে হাড়ে হাড়ে। ঘুমিয়ে আছো? আমি বললাম না জুস করছি, হঠাৎ করে বলছে ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরেই বাবার একটু জুস খেয়ে নে। আমি করে এনেছি বাবা জুসটা, বলো কিচ্ছু খাইনি সারাটা দিনে, কিচ্ছু খাইনি, একটু খেয়ে নাও। ওঠো ওঠো, আমার কোলে বসে বসে খাও, আসো ওঠো বাবা। আমার মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে তোমাদেরকে কি বলবো। আর সেজন্য দেখো মাথায় গাঁদা গুচ্ছের তেল নিয়ে শুয়েছিলাম এতক্ষণ। খেতে হবে বাবা। আচ্ছা ফোনটা অফ করি আগে, তারপরে ওকে খাইয়ে নিই। তোমরা একবার দেখো, আমি গরমে মরে যাচ্ছি আর ও ঠান্ডায় দেখো গায়ে কাঁটা দিচ্ছে। আমি একটু অবাকই হয়ে গেলাম, দেখো গায়ে কাঁটা দিচ্ছে ছেলের। বন্ধুরা দেখো আমার ছেলের জ্বর কতটা চলে গেছে, ওটা দেখো 104 পের হয়ে গেছে, আর একটু সময় রাখলে 105-এ চলে যেত। এখন কিন্তু ওর বাবা নেই, ওর বাবা গেছে মাঠে, আমাদের ধানের কাজ রয়েছে। 2 দিন আগে বললাম তো যে প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে, ধানটা কেটে রেখেছে, সেই ধানটার ওপরে যখন জল পায় কাদা হয়ে যায় তখন কতটা কষ্ট বলো তো। ভেজা ধানকে ঝাড়াই করে নিয়ে আসা বাড়িতে বস্তা করে, কতটা ভারী হয়ে যাবে, আবার কতটা কষ্টও হবে বলো। আমার ছেলে দেখতেই পাচ্ছ যে ওর এত পরিমাণে জ্বর, বাধ্যতামূলক আমাকে জল দিতে হলো মাথায়। ওকে কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছিলাম, স্নান বাদ দেইনি। যবে থেকে ডাক্তার বলেছে জ্বর হলে বা মাথায় যদি বেশি পরিমাণে তাপ উঠে যায় তো তখন যেন মাথায় জল দেওয়া হয়, আর স্নান যেন না বাদ যায়, অন্তত গা মুছে দিতে হবে আর মাথায় জল দিতে হবে। আমার শাশুড়ি মা বলেছিল যে মাথায় জল দিও না, নাভির মানে তলপেটে জল দাও, গ্যাসের জ্বর ওই জন্য বলছিল। কিন্তু আমার মনে হলো যে না, আমি একটুখানি মাথায় জল দিই, মাথাটা জল না দিলে ওর ভালো লাগবে না। ঠিক সত্যি বলতে মাথায় আমি জল দিয়েছি, জল দিয়ে মুছে দিয়েছি, ঔষধের কাজ করে। আগের দিনের মানুষও তো ঔষধ কোথায় পেত, জলপট্টি আর এই জল দিয়ে দিয়েই কিন্তু তারা রোগটাকে অনেকটা ঠিক করে দিত। আমার ছেলেকে জল দেওয়ার পরে ওর গাটা থেকে ঘাম বের হচ্ছে, ওষুধ খাওয়ালে যেরকম ঘাম হয় সেরকম ঘাম বের হচ্ছিল। ওই যে দেখো বর চলে এসেছে মাঠ থেকে, এবার ওর জন্য একটু শরবত করব, সেজন্য দেখো একটু চিনির জল ভিজিয়ে রাখি, তারপরে কিন্তু আমি একটু তাতে লেবু আর একটু লবণ দেব, দিয়ে একটু গুলে ওকে দিয়ে দেব। কারণ এত পরিমাণে ওর ঘাম গেছে, যেহেতু পায়ে মেশিন চালিয়ে ধান ঝাড়তে হয়েছে, কতটা খাটনির বলো। যেগুলোতে ইলেকট্রিক থাকে সেগুলো তো অত খাটনি নেই, কিন্তু যেহেতু ওরা সবসময় করে না, তো সেটা করেছে মানে কতটা খাটনি। আমাকে তো এসে বলছে আমার পুরো পাটা ব্যথা করছে, তবুও এখন অতটা বুঝতে পারবে না। রাত্রেবেলা যখন ঘুমোবে, তারপরে অর্ধেক রাত্রে যখন নড়াচড়া করবে না, তখন নিজেই টের পাবে ওরে বাবা থাই ফাইগুলো কি ব্যথা হয়ে যায়। এখানে দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো তো আমার ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এই যে রিলসের জন্য যদি শাড়ি ফাড়িও বের করি না, বহুত কষ্ট গো। এই যে শাড়ি ফাড়ি বের করে সাজো কুচো, তারপরে সেগুলোকে আবার গুছিয়ে রাখো, এত কষ্টকর। ওই জন্য না রিলস বানাতেও আমার ইচ্ছে করে না। একেতে কেউ নেই সাহায্য করার, তার উপরে সমস্ত অগোছালো করে সেগুলোকে আবার টুকুর টুকুর করে গোছাও, এত খাটনি বাবা কে করে। আবার এখনকার দিনে তো খাটনি ছাড়া কিছু চলেই না। এখন কি আর আগে কি খাটনি করো তবে তোমার উন্নতি বলো বা যাই বলো সেটা হয়, তাছাড়া হয় না। তো আমার বাবুর এই যে কুটু কুটু জামাগুলো রয়েছে, তো ওর বাবারও কিছু কিছু মিক্স হয়ে গেছে, ওর বাবারটা আর ওরটাই বেশি, আর আমার ওই যে নাইটি ফাইটিগুলো দেখলে ওইগুলো সমস্ত ছিল।
শাড়িটা তো ধুইনি, শাড়িটা একটু রোদ দিয়ে রেখে দিয়েছিলাম। ওর যত স্কুলের ড্রেস যা ছিল সমস্ত কিছু কিন্তু ধোয়া হয়েছিল। আমার ছেলের কদিন থেকে শুরু হয়েছে গরমের ছুটিতে দিদুন বাড়ি যাব। আমার ছেলে কিন্তু শুনেইছো আগেও যে ও দিদুন বাড়ি বলে, ও কিন্তু মামা বাড়ি বলে না। আসলে মামাকে তো জন্মের পর থেকে সেই বাড়িতে থাকতেই দেখে, শুধু দেখেছে দাদু থাকে আর দিদুন থাকে, তারপর থেকে ও শুধু বলে ওটা দিদুন বাড়ি, দাদুর বাড়িও কিন্তু বলে না। কিন্তু আমার বাচ্চার জামা কাপড় বাইরে রাখি না, ওর জামা কাপড়গুলো ডেলি ইউজের যে জামা কাপড়গুলো সেগুলো কিন্তু আমি রেখে দিই ভেতরে। আর এই যে শাড়িটা বের করেছিলাম সেই শাড়িটাকেও ঢুকিয়ে দিলাম। এবার হলো আমার কাজ কমপ্লিট।